স্বাগত প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেস নোট প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সেই সঙ্গে রাষ্ট্রদূত হত্যার হুমকি নিয়ে দিল্লির বক্তব্যে উদ্বেগও জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, পরিস্থিতি খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নেবে ঢাকা। ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে শনিবার রাতে দিল্লিতে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয় একদল উগ্র হিন্দু জনগোষ্ঠী। পাশাপাশি কমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টাও করে বিক্ষোভকারীরা। এ সময় দূতাবাসের ভেতরে থাকা কর্মকর্তারা নিরাপত্তার শঙ্কা অনুভব করে উদ্বেগ জানান। তবে নিরাপত্তার বিষয়টি আমলে না নিয়ে উল্টো হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি বলে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ক্ষোভ জানিয়ে ভারতের প্রেস নোট প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা এটাও শুনেছি যে তাকে হত্যা করতে দেওয়া হয়েছে। আমার কথা হলো যে এই পর্যন্ত আসতে পারবে কেন, এসে এখানে হুমকি দিতে পারবে কেন, এটা আমরা গ্রহণ করি না। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করবো, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে। আসমাতুলি, নিউজ 24। গ্রিসের গভদোস উপকূলে একটি মাছ ধরার নৌকা থেকে 545 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ উদ্ধার অভিযান বলে জানা গেছে। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে মিশর, সুদান ও বাংলাদেশি নাগরিক রয়েছেন, এমন তথ্য জানিয়েছে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। এই পরিস্থিতিতে এই মাসের শুরুতে অবৈধ অভিবাসন রোধে কঠোর নীতি অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন, যার মধ্যে রয়েছে বিতর্কিত রিটার্ন হাব ব্যবস্থাও। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরীফ উসমান বিন হাদির স্মরণে এবং পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের অব্যাহত সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে। শনিবার নগরীর সোয়ার্চারলেইন ভেগেতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলে গেছেন, ভারতীয় আধিপত্যবাদের চোখে চোখ রেখে কথা বলেছেন, তাই তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার এবং দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্সে দিয়ে গড়ব স্বদেশ, এই প্রতিপাদ্যে কুয়েতে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এতে কুয়েত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। কুয়েতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। 18 ডিসেম্বর কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ছিল দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এতে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, কুয়েত প্রবাসী বাংলাদেশি কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখায় রেমিটেন্স পুরস্কার 2025 প্রদান করা হয় এবং শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের আয়োজনের পর্দা নামে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ওমানে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন প্রবাসীরা। ক্লাব ওয়াদি কবির স্টেডিয়ামে বাঙালি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাটের ফার্স্ট সেক্রেটারি লেইবার আসাদুল হক। খেলায় বিজয়ী হয় বারাকা একাদশ। যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার 54 বছর ও বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশের দূতাবাস দোহা, কাতার।
দিনের কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। পরে দোহার দূতাবাসে আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অতিথি বক্তা হিসেবে কাতার সফররত দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহিম বাংলাদেশে দুর্নীতি দমনে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। মহান বিজয় দিবস উপলক্ষে ইতালির ভেনিসে সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুল কাশেম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সহসভাপতি হাকিম লাকুরিয়া সহ আরও অনেকেই। এ সময় ভেনিসে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা চাই শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য বাংলাদেশ যাতে সুন্দর হয় সেই দিক লক্ষ্যে রেখে সকল মুক্তিযোদ্ধা, সকল স্বাধীনতার পক্ষে সত্যি ঐক্যবদ্ধভাবে হয়ে মালদ্বীপে আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশের জাতীয় নারী ভলিবল দল। শনিবার মালদ্বীপে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন আয়োজিত উইমেন্স কাপের জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। এবার আসরে স্বাগতিক মালদ্বীপ সহ বাংলাদেশ, আফগানিস্তান ও কিরগিজস্তানের জাতীয় নারী ভলিবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের স্পোর্টস কমিশনার মোহাম্মদ থোলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দেশ জুড়ে বিশেষ অভিযান শুরু করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের প্রস্তুতি নিয়ে অংশীজনের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। দৃঢ়ভাবে বলেন, কাউকে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। তবে এখনও সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করেন ইসি সানাউল্লাহ। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনার আমলে টানা 3টি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকায় এবারের ভোট নিয়ে ব্যাপক আগ্রহ আছে জনমনে। তবে রাজনৈতিক অস্থিরতা সহ আরো নানা কারণে নির্বাচনী শঙ্কার কথাও বলছেন কেউ কেউ। অন্তর্বর্তীকালীন সরকার যদি ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারে, মানুষ 99% ভোট সেন্টারে যাবে এবং তাদের মতামত ব্যক্ত করবে। প্রতিদিন মারামারি, খুন, এর মধ্যে আমরা কি সুষ্ঠু নির্বাচন পাবো কিনা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করতেছি। তবে ইসি সানাউল্লাহ বলছেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তার শঙ্কা নেই। জানান, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দ্রুতই বিশেষ অভিযান শুরু করছে যৌথ বাহিনী। মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা, যে কোনো ধরনের সম্ভাবনা নাকচ করতে বা কমাতে, এই ধরনের প্রবণতা রোধ করতে যা যা ধরনের কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার তারা যেন সেগুলো নেন। এর আগে সকালে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে ইসি। জানান, উৎসবমুখর পরিবেশে দৃষ্টান্তমূলক ভোট করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে নির্বাচন কমিশন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের বাহিনী সমূহ পুরোপুরিভাবে প্রস্তুত আছে এবং তারা একটা ভালো নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। এই শোকটাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। যারা আমাদের উৎসবের পরিবেশকে বিঘ্নিত করতে চান তারা ব্যর্থ হবে। রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি সহনশীল আচরণ করার আহ্বান জানান ইসি। বলেন, যেখানে নির্বাচনী পরিবেশ ব্যাহত হবে তাৎক্ষণিকভাবে জানাতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। উৎসবের পরিবেশ ফেরত আসবে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। 17 বছর পর কোনো জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর প্রথমবার জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনাজপুর, বগুড়া ও ফেনী থেকে খালেদা জিয়া ও তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন বগুড়া সদর আসন থেকে। রোববার বগুড়া ও ফেনীতে তাদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
যেমনটা পড়ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনার মঞ্চ প্রস্তুত কাজ শুরু করেছে বিএনপি। রবিবার রাতেও ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে মঞ্চ তৈরির কাজ চলে। 2 দিনের মধ্যে সংবর্ধনা স্থল ও মঞ্চ সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবনে থাকার পর আগামী 25 ডিসেম্বর দেশে আসবেন তারেক রহমান। বিমানবন্দরে নেমে মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এর মাঝপথে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তাকে সংবর্ধনা দেওয়া হবে। কাজ শেষ হতে কমপক্ষে আরো 2 দিন লাগবে। এইভাবে প্রস্তুতি ইনশাআল্লাহ চলছে। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য, নির্বাচনের ধারা ফিরিয়ে আনার জন্য, মানুষ যাতে ভোট দিতে পারে, জনগণ যাতে ভোট কেন্দ্রে যায়, ওই আস্থা অর্জনের জন্য তারেক রহমান আসতেছে আগামী দিনে ইনশাল্লাহ। আগামী দিন সারা বাংলাদেশের সমস্ত জনগণের, সমস্ত মানুষের, সমস্ত দলের উনি নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ, এটাই আমরা আশা করি। ওসমান হাদির হত্যাকাণ্ডের পর তদন্তের অগ্রগতি ও খুনিদের গ্রেপ্তারে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন, হাদি হত্যার দায় কোনোভাবেই এড়াতে পারে না সরকার প্রধান ও নির্বাচন কমিশনার। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এমন মন্তব্য করেন। বিস্তারিত রিপোর্টে। জাতীয় কবির সমাধির পাশে দাফনের পরের দিনই ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকার এখনো যে কার্যক্রম চালাচ্ছে তাতে জনগণ সন্তুষ্ট নয়। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব। একই দিন রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে জামায়াত। সেখানে অংশ নিয়ে ক্ষোভ জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, হাদি হত্যার দায় কোনোভাবেই এড়াতে পারে না সরকার প্রধান ও নির্বাচন কমিশনার। সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে জাতির কাছে ওসমানের খুনিদের গ্রেফতারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন। সরকার যদি কোনো ব্যর্থতা থাকে, কোনো গোয়েন্দা কর্মকর্তা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, জাতির কাছে বলেন, তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন। অনুষ্ঠানে অংশ নিয়ে ওসমান হাদির বড় ভাই ওমর হাদি বলেন, কারো কাছে অনুদান নয়, হাদির সাম্যের বাংলাদেশ দেখতে চান তিনি। এই শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছে, আমি এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদকে রুখে দেব। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। ওসমানের মব সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে আছে গণতন্ত্র, আর এ থেকে উত্তরণে গণমাধ্যমের জোরালো ভূমিকা প্রয়োজন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির মত বিনিময় সভায় উঠে আসে এমন পরামর্শ। আর গণমাধ্যমে হামলায় অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে দায়ী করছে বিএনপি। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছর পর তার এই প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে চায় বিএনপি। আর যে উপলক্ষে আজকে সভাটা ডাকা, প্রত্যাবর্তনকে সামনে রেখে গণমাধ্যমের সঙ্গে রবিবার রাজধানীর একটি হোটেলে মত বিনিময় সভার আয়োজন করে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটি। সেখানে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমের উচ্চপদস্থরা। আপনাদের পার্টি থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করেন, কোন সংবাদপত্র, কোন টিভি ইন্ডিপেন্ডেন্টলি করে, এথিক্যালি করে। এথিক্স দ্যাট ইজ দ্য ফিউচার অফ জার্নালিজম। আপনার যেমন গুড গভর্নেন্স দরকার, আমার এথিক্যাল জার্নালিজম দরকার। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা সংস্কার চাই সত্যিকার অর্থে, এবং জনবান্ধব বিচার বিভাগ চাই। রাজনীতির সমস্ত কিছুর একটা সমন্বিত একটা পদক্ষেপ আমরা চাই। আমাদের 50 বছরের ইতিহাসে সামরিক বেসামরিক সরকারের মধ্যেকার সবচেয়ে একটা কঠিন সময় বিগত 15 বছর। বিএনপি শাসন আমলে খুব স্বস্তিতে ছিলাম তা না। আমি যদি পার্থক্য করি দুই সরকারের মধ্যে, বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তি জায়গা ছিল। আপনি যে কোনো মতামত দিতে পারেন, কিন্তু ফ্যাক্টস যখন দিবেন তখন এটা অ্যাবসলিউট কারেক্ট হতে হবে। সাংবাদিক হয়ে যাওয়া মানেই ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া, সরকারের সমালোচনা করা, ইউনিসেফের সমালোচনা করা, এটা কিন্তু নয়।
গণমাধ্যম কর্মীরা বলছেন, রাজনৈতিক শূন্যতা ও মব সন্ত্রাসের কারণে দেশ বিপন্ন সংকটের মুখে, যা থেকে উত্তরণের গণমাধ্যমের ঐক্যের বিকল্প দেখছেন না সাংবাদিক সমাজ। আমি কোনো দলের হতে চাই না, কোনো ব্যক্তির না, গোষ্ঠীর না, আমি বাংলাদেশের হতে চাই। বাংলাদেশটাকে গড়তে চাই নতুন করে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে, ভালোবাসা থাকবে। ভিন্নমত প্রকাশের সুযোগটা থাকতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে সেই পত্রিকা সেই দলের নেতার কোনো ভুল হলে সেই ভুলের সমালোচনা করতে পারবে না। সভার শুরুতে গণমাধ্যম পুড়িয়ে দেওয়া জাতির জন্য এক লজ্জাজনক বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। বক্তব্য এবং মতামতের জন্য কোনো প্রতিষ্ঠান, সেটা গণমাধ্যম হোক, সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক, তার উপর আক্রমণ হওয়াটা, বিশেষ করে এই সময়ে ফ্যাসিবাদ উত্তর এই সময়ে, এটা কখনোই কাম্য হতে পারে না। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। জাতির স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম বলে জানান বিএনপির নেতারা। এর উপর ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ উজ্জ্বল আগামী। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। 17 বছর পর কোনো জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর প্রথমবার জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনাজপুর, বগুড়া ও ফেনী থেকে খালেদা জিয়া এবং তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন বগুড়া সদর আসন থেকে। রোববার বগুড়া ও ফেনীতে তাদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার বগুড়ার দুটি আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বগুড়ার 7 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এর আগে জেলা প্রশাসকের কাছ থেকে বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। দেশ মাতা বেগম খালেদা জিয়া তার মনোনয়নপত্র উত্তোলনের জন্য আমরা আজকে এসেছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। এদিকে ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। আজকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র আমরা জেলা প্রশাসকের কার্যালয় তথা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করেছি। খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন উত্তোলন করায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জানান, সর্বোচ্চ ভোটে বিজয়ী করতে মাঠে রয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। ধন্যবাদ সবাইকে।